সুখ এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন। তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল, একটি সন্তান জন্মদানের জন্য। যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিল, তাদের কন্যার জন্ম হয়েছিল। তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল। এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাদের মধ্যে ভালো জাদু ছিল। তাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন। তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন। রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো। পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে, সদয় হৃদয়, বুদ্ধি, একটি সুন্দর বেশ, নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল। যখন শেষ জাদুবিদ্যার পালা এলো, তখন একটি দুষ্ট পরী অপ্রত্যাশিতভাবে হলের ভিতরে এন্টার ঢুকেছিল, যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল, তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি। গবলেট এবং প্লেটটি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন। জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার 16তম জন্মদিনের দিন রাজকন্যা একটি চাকু দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায়। দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদতে কাঁদলেন, আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন। তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন। ভাগ্যক্রমে পরীদের শেষেরটি এখনো রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি। তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না, তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে। রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্পিন্ডল ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যার 16তম জন্মদিনের দিনটি এসেছিল, সেই দিনটি যে দুষ্ট পরী বলেছিল। রাজকন্যা বড় হয়ে ওঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে। রাজা তার উপর নজর রাখার জন্য 3টি জাদুবিদ্যাকে আদেশ করলেন। পরীরা তাকে চোখের আপেলের মতো পাহারা দেয়। এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন, কিন্তু রাজকন্যা লক আপ করতে চায়নি। হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল, যা মেয়েটি কখনো দেখেনি। তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন, কৌতূহল নিয়ে জ্বলছে, এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল। দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল, যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল। সে ঘুরছিল। মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি। সে কৌতূহলী হয়ে উঠল। রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে, আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায়, এবং সেই মহিলাটি একটি দুষ্ট পরী হিসাবে পরিণত হয়েছিল, যিনি খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল। এখন সবাই রাজকুমারী স্লিপিং বিউটি বলে। দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরী মেয়েটি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ঝোপগুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এইরকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না। 100 বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন। পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মা তাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পড়ল, এবং রাজকুমার ভিতরে ওকার সিদ্ধান্ত নিলেন। তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজাগুলির কাছে গেলেন। তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে উঠলেন। সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে। তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন। তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন। রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে। তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন, এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল। রাজা ও রানীও জেগে উঠলেন। পুরো রাজত্বের মতোই তারা আনন্দিত হয়েছিল, এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল। তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে। লেমুয়েল গুলিভার তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সাথে ইংল্যান্ডে পুরো 5 মাস অতিবাহিত করেছিলেন। তবে ভ্রমণের লালসা আরও দৃঢ় হয়ে উঠল। সুতরাং অ্যাডভেঞ্চারার জাহাজের ক্যাপ্টেন হয়ে গুলিভার অন্য যাত্রা শুরু করলেন। তিনি 50 জন ক্রু সদস্য নিয়োগ করেছিলেন, কিন্তু দেখা গেল ক্রুদের সবাই সৎ লোক ছিল না। একবার রাতের আড়ালে বিশ্বাসঘাতকরা একটি জাহাজে দাঙ্গা করেছিল। গুলিভারের কেবিনে ভেঙে তাকে বেঁধে রাখে। 3 দিন ক্রু প্রাক্তন ক্যাপ্টেনকে তালা দিয়ে রেখেছিল
এবং চতুর্থ দিন বিশ্বাসঘাতকরা একটি অজানা জমিতে গলিভারকে অবতরণ করেছিল, তাকে কিছু বিধান রেখে উত্তর দিকে যাত্রা করেছিল। প্রাক্তন অধিনায়কের অভ্যন্তরীণ নেতৃত্ব ছাড়া আর কোনো উপায় ছিল না। পথে তিনি ঘোড়ার ট্র্যাকগুলির সাথে সাক্ষাৎ করলেন, যা গুলিভারকে প্রাথমিক উদ্ধারের আশা করেছিল। হঠাৎ দিগন্তে একটি হিউম্যানয়েড চিত্র হাজির। গুলিভার তার চোখ সংকীর্ণ করে তাকে দেখল, অন্ধকার ত্বক এবং কোঁকড়ানো চুলের সাথে এটি ছিল এক অদ্ভুত চেহারা বানর। এই প্রাণীগুলির পাঞ্জা দীর্ঘ দীর্ঘ নখ ছিল, তারা এত বিপজ্জনক লাগছিল যে গুলিভার তার নিঃশ্বাস চেপে ধরে গাছের পিছনে ঝুঁকে পড়ে, কিন্তু তারপরে কোনো কিছুই যাত্রীর কাঁধ ধরে তাকে টেনে নিয়ে যায়। এই দুটি ঠিক একই বানর যারা তাদের শিকারটিকে গাছের উপরে টেনে আনার চেষ্টা করেছিল। গুলিভার তার হাত দিয়ে লড়াই করার লড়াই করেছিল, তবে প্রাণীগুলি আরও শক্তিশালী ছিল। গুলিভার অসম লড়াই করার সময় খুরদের আওয়াজ শোনা গেল। কাছে আসা ঘোড়াটি লক্ষ্য করে বানর গুলিভারকে ছুঁড়ে ফেলে সন্ত্রাসে পালিয়ে গেল। কাছে এসে ঘোড়াটি গুলিভারকে আগ্রহের সাথে পরীক্ষা করল। তারপরে একটি দ্বিতীয় ঘোড়া এল, তারা তাদের সামনের খোঁচার লাথি দিয়ে একে অপরকে অভ্যর্থনা জানালো। ঘোড়াগুলি এত বুদ্ধিমানতার সাথে আচরণ করেছিল যে এটি গুলিভারের কাছে মনে হয়েছিল যে তারা জাদুকর যারা ঘোড়াতে পরিণত হয়েছিল। অবশেষে পরামর্শের পরে ঘোড়া গুলিভারকে তাদের অনুসরণ করার আদেশ দিল। এবার গুলিভার বুদ্ধিমান ঘোড়া গিমদের দ্বারা বসবাসকারী একটি দেশে শেষ হয়েছিল, এবং যে অদ্ভুত বানর গুলিভার আক্রমণ করেছিল তারা গিমদের পোষা প্রাণী হিসাবে কাজ করেছিল এবং সমস্ত নোংরা কাজ করেছিল ডিআইডি। তাই ভ্রমণকারীকে এমন একটি বাড়িতে নিয়ে আসা হয়েছিল যেখানে প্রাচীরের সাথে প্রসারিত খড়ের সাহায্যে একটি গিরি এবং অন্যান্য ঘোড়া স্থাপন করা হয়েছিল। ঘোড়াটি কিছুটা খড় খাওয়ার জন্য গুলিভারের দিকে ইশারা করেছিল, কিন্তু ভ্রমণকারী এক বালতি দুধ লক্ষ্য করে সেখানে থেকে একটি পানীয় চেয়েছিল। রাতের খাবারের পরে গুলিভার ঘোড়াগুলির নিবিড় তত্ত্বাবধানে এটি থেকে ওট এবং বেড রুটি সংগ্রহ করেছিলেন। এটি গিমদের এতটাই আশ্চর্য করেছিল যে তারা গুলিভারকে তাদের ভাষা এবং সংস্কৃতি শেখাতে শুরু করেছিল। ঘোড়াগুলি কেবল বুদ্ধিমানই নয়, অত্যন্ত মহৎ হিসাবেও পরিণত হয়েছিল। তারা ক্রোধ, হিংসা, প্রতারণা এবং শত্রুতা শব্দটি জানত না। অর্থ, জাহাজ ও রাজ্য সম্পর্কে গুলিভারের গল্প শুনে তারা অবাক হয়েছিল, তবে সমস্ত গিম বেশিরভাগ লোকেরা ঘোড়া চালানোর অনুমতি দেয়ায় এই ক্ষোভ প্রকাশ করেছিল। সময়ের সাথে সাথে গুলিভার গিমদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি আর কখনো লোকের কাছে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাই হোক, প্রতি চতুর্থ বছরে দেশে প্রতিনিধিদের একটি কাউন্সিল আহ্বান করা হয়েছিল, যেখানে তারা প্রধান বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিল। গুলিভারকে একটি বান্ধব জাতীয় প্রাণী হিসাবে সভায় উপস্থিত থাকতে দেওয়া হয়নি, তবে কৌতূহলের বাইরে তিনি গোপনে একটি খড়ের গর্তে লুকিয়ে সভায় প্রবেশ করলেন। এটি প্রমাণিত হয়েছে যে গিমরা দীর্ঘদিন ধরে অদ্ভুত বানরগুলিকে অকেজো বলে মনে করেছিল এবং তাই তাদের তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং তাদের সাথে গুলিভার তার ভাগ্যের জন্য অপেক্ষা না করে যাত্রী তাড়াতাড়ি একটি নৌকা তৈরি করে নিকটবর্তী দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলেন। গুলিভার সিদ্ধান্ত নিয়েছে যে তার বাকি জীবন তার কাছে দুষ্টু লোকদের থেকে দূরে থাকবে। তবে দ্বীপটি অস্ট্রেলিয়ার উপকূলে পরিণত হয়েছিল। গুলিভারকে একটি পর্তুগিজ জাহাজ থেকে নাবিকরা দেখে জাহাজে নিয়ে যেত। অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছিলেন যে গুলিভার তার মন হারিয়ে ফেলেছে, তাই তিনি বাড়ি ফিরতে চান না এবং বুদ্ধিমান ঘোড়াগুলির সম্পর্কে তার গল্পগুলি বলেন। গুলিভারকে যখন লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি খুব অসুবিধায় লোকদের দৃষ্টি বহন করতে শিখেছিলেন। তিনি 1 বছর পরে তার স্ত্রী এবং সন্তানদের সাথে অভ্যস্ত হয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি নিজেকে স্পর্শ করতে দেননি এবং সারা জীবনের জন্য গুলিভার কেবল তার কেনা স্টলিয়নদের সাথে যোগাযোগ করেছিল।